আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা পড়বো ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 12 এর লেসন 2, যেটাকে আমরা বলি হচ্ছে দ্য গ্রেটা এফেক্ট। যেমন এই যে দ্য গ্রেটা এফেক্ট, এই জিনিসটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এমন ভাবে আলোচনা করব যেন এই প্যাসেজ নিয়ে ইন ফিউচার আমাদের আর সেকেন্ড টাইম দেখতে না হয়। একবার দেখলেই যেন এই প্যাসেজের সবকিছু মনে চলে আসে যে ভাইয়া এই জিনিসটা পড়াইছিল, এভাবে বলেছিল, এই জিনিসটা প্যাসেজের মধ্যে আছে। ফার্স্টে খেয়াল করেন, একটা মেয়ের কথা আমরা এখানে পড়বো, যে মেয়েটার নাম হচ্ছে গ্রেটা থুনবার্গ। একটু আইডিয়া দিয়ে নেই। গ্রেটা থুনবার্গ একটা মেয়ে যার বয়স এখনো খুব বেশি হয় নাই, আপনাদের এর থেকে একটু বেশি। এই মেয়েটা কিছুদিন আগেও বিখ্যাত হয়েছিল। সে কি করেছিল, সে ফিলিস্তিনের যে গাজা আছে, এই গাজায় যে মানুষ যারা আছে তারা খাবার পাচ্ছিল না, তারা খাবারের অভাবে মারা যাচ্ছিল এবং তাদের কাছে কেউ ত্রাণ পৌঁছাইতে পারছিল না। ওই মুহূর্তে এই গ্রেটা থুনবার্গ অনেকগুলা জাহাজ একসাথে নিয়ে সে হচ্ছে ওই গাজা অভিমুখে রওনা দিয়েছিল, যেটাকে আমরা বলি গ্লোবাল সুমুথ ফ্লোটিলা বা গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা। ওইখানে অনেকগুলা জাহাজ একসাথে করে গাজায় গিয়েছিল গাজার মানুষদের জন্য খাবার দাবার নিয়ে, এবং ওইখানকার জাহাজের যারা যারা ছিল সবাইকে ইসরায়েলি বাহিনী গ্রেফতার করেছিল। তার মধ্যে অন্যতম ছিল এই গ্রেটা থুনবার্গ। বুঝতেই পারছেন, মেয়েটা অনেক বেশি, তার আসলে বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি ভাবে, অনেক বেশি মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করে। তো সেই গ্রেটা থুনবার্গের কাহিনী আমরা জানবো। এই গ্রেটা থুনবার্গের উত্থানটা কিভাবে, তার শুরুটা কিভাবে হয়েছিল। খেয়াল করেন, এই যে গ্রেটা থুনবার্গ, সে একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস্ট। ভাইয়া এনভায়রনমেন্টাল মানে কি? এনভায়রনমেন্টাল মানে হচ্ছে পরিবেশবাদী। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, আর এনভায়রনমেন্টাল মানে হচ্ছে পরিবেশবাদী। অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে কর্মী। খেয়াল করবো, এই অ্যাক্টিভিস্টটা হচ্ছে নাউন, তার ঠিক আগে বৈশা নাউনকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ। এই যে এনভায়রনমেন্টাল, এটা একটা অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছেন? এইটা তার একটা অবস্থা প্রকাশ করেছে যে এই যে গ্রেটা থুনবার্গ, সে কি? সে একজন পরিবেশবাদী কর্মী বা পরিবেশ নিয়ে সে কাজ করে। শি ওয়াজ বর্ন ইন স্টকহোম। সে জন্মগ্রহণ করেছে কোথায়? স্টকহোমে। স্টকহোমটা কোথায় ভাইয়া? সুইডেনে। আমরা যদি জানি, যারা বিশ্বকাপ দেখি তারা সুইডেনের নামটা শোনার কথা। তো সে 2003 সালে জন্মগ্রহণ করেছে, আপনাদের থেকে খুব বেশি বড় হওয়ার কথা না। তো এই যে গ্রেটা থুনবার্গ, খেয়াল করবো ইনফরমেশনটা, খেয়াল করবো সে একজন কি? সে একজন পরিবেশ কর্মী বা পরিবেশবাদী কর্মী। সে জন্মগ্রহণ করেছে কোথায়? সুইডেনের স্টকহোমে। কত সালে? 2003 সালে। তারপরে খেয়াল করবো, when she was 8, যখন তার বয়স 8 বছর, she started learning about climate change. climate change মানে কি ভাইয়া? climate change আবারও খেয়াল করবো, লার্নিং মানে হচ্ছে শিখা, স্টার্টেড মানে হচ্ছে শুরু করা। সে শুরু করেছে কি শিখতে শুরু করেছে? ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট মানে হচ্ছে ভাইয়া জলবায়ু, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। সে জলবায়ু পরিবর্তন নিয়ে জানা শুরু করেছে, শিখা শুরু করেছে যখন তার বয়স 8 বছর। আপনি আমি চিন্তা করেন তো, আমরা 8 বছর বয়সে কি করেছি? আমরা 8 বছর বয়সে, আমার মনে হয় অ্যাকচুয়ালি আমরা কি করেছি, আমার মনে হয় আমরা খুব বেশি কিছু করি না। আমার যতটুকু মনে হয়, আমরা এই বছর বয়সে চকলেটের পিছনে দৌড়াইতাম। বড় বড় ভাই ছিল, যারা বড় গার্ডিয়ান ছিল, মুরব্বীদের পিছনে চকলেটের পিছনে দৌড়াইতাম, একটা চকলেট দেন, একটা চকলেট দেন, একটা চকলেট দেন। ওই মুমেন্টে ওই বয়সের একটা মেয়ে ওই সময় সে কি করেছে? সে চকলেটের পিছনে না দৌড়াইয়া সে পরিবেশ নিয়ে পড়াশোনা করেছে। কেন? ইমেজিন, যেটা আমরা আসলে ভাবতেও পারি না বা আমাদের জায়গা থেকে আমরা চিন্তাও করতে পারি না। দ্য মোর শি লার্নড, সে যত বেশি শিখতেছিল বা যত বেশি সে জানতে ছিল, মোর মানে ভাইয়া আরো বেশি। খেয়াল করবো, দ্য মোর শি লার্ন, যত বেশি সে শিখতেছিল, দ্য মোর শি বাফেল্ট। এই ওয়ার্ডটা একটু ভালো করে মাথায় রাখবেন। বাফেল্ট মানে কি? বাফেল্ট মানে হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া। বলছে সে যত বেশি এই জলবায়ু পরিবর্তন সম্বন্ধে জানতেছিল, তত বেশি সে অবাক হচ্ছিল, সে বিস্মিত হচ্ছিল। তার মাথায় কাজ করতেছিল না যে এত বেশি জলবায়ু পরিবর্তন হচ্ছে, মানুষ এটা নিয়ে সিরিয়াস কেন না, মানুষ এটাকে কেন গুরুত্ব দিচ্ছে না, এইটার কথা সে বলেছে। তাইলে যত বেশি সে জানতে ছিল, তত বেশি সে কি হচ্ছিল? সে অবাক হচ্ছিল, সে বিস্মিত হচ্ছিল, সে হতবুদ্ধি হচ্ছিল। বলছে she became as why so little was being done. বলেছে সে চিন্তা করতেছিল কেন, why মানে কি? কেন, little মানে কি? কম, was being done about it. সে চিন্তা করতেছিল মানুষ পরিবেশ নিয়ে এত কম কেন করতেছে। আমরা আজকে বেঁচে থাকি কিসের কারণে? আজকে আমরা যে পৃথিবীতে বেঁচে আছি, আমাদের পরিপূরকটাকে পরিবেশ না? তো পরিবেশকে যদি আমরা বাঁচায় রাখতে না পারি, আমরা নিজেরও তো বেঁচে থাকতে পারবো না। তো গ্রেটা থুনবার্গ এইটাই চিন্তা করছিল যে এই যে পৃথিবীর মানুষগুলা, এরা পরিবেশ নিয়ে কিছু করছে না কেন, এরা পরিবেশকে বাঁচানোর জন্য কোনো কাজ করতেছে না কেন। আমরা কি বাঁচাবো? আমরা উল্টা পরিবেশটা একেবারে
যতটুকু বাস দেওয়া যায় দিয়ে ফেলতেছি। আর বাংলাদেশের কথা তো বললামই না ভাই, বাংলাদেশের পরিবেশ, ও নো, মানে আমরা হয়তো এখানে আসি থাকতেছি, আমরা চিন্তা করতে পারতেছি না, আমরা বাইরের দেশে গেলে ওই দেশের সাথে এই দেশের কম্পেয়ার করলে আমরা বুঝবো যে আমরা ওয়ান কাইন্ড অফ মানে মৃত্যু মুখেই আছি, যে কোনো মুহূর্তে আমাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো বলছে এট দ্য এজ অফ 11 বছর বয়সে গ্রেটা বিকামস সো স্যাড, সে অনেক বেশি দুঃখিত হয়ে গেছে, মানে অখুশি হয়ে গেছে, হতাশ হয়ে গেছে অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। বলেছে সে যখন 11 বছর বয়স, চিন্তা করেন 11 বছর বয়সের একটা মেয়ে, আমরা যখন ক্লাস 5 বা 6 পড়ি ছোটবেলার, সেই বয়সের একটা মেয়ে সে হতাশ হয়ে গেছে কি নিয়ে চিন্তা করে, সে চিন্তা করে হতাশ হয়ে গেছে যে আমাদের এই যে পরিবেশ কেন এত বেশি দূষিত হচ্ছে, কেন পরিবেশের এত পরিবর্তন হচ্ছে, জলবায়ু কেন পরিবর্তন হচ্ছে। আর ক্লাস 5-6 আমরা কি নিয়ে টেনশন করি, আমরা টেনশন করি কেন ম্যাথে A+ পাইলাম না, আমরা ক্লাস 5-6 টেনশন করি যে কেমনে পরীক্ষায় 70 পাইছি, ওটারে 80 লিখে কিভাবে বাসায় নিয়ে যাওয়া যায়। আমরা ওই বয়সে চিন্তা করি কি যে আজকে দুপুরবেলা ফুটবল ম্যাচ খেলতেই হবে টিফিন টাইমে, আজকে বিকেল বেলা হচ্ছে পড়াশোনা করবো না, এইদিকে ওদিকে চলে যাব। আমরা এগুলো চিন্তা করি। তো সেই বয়সী একটা মেয়ে সে চিন্তা করতেছে কি নিয়ে, সে চিন্তা করতেছে যে কিভাবে এত পরিবেশের দূষণ হচ্ছে বা জলবায়ুর পরিবর্তন হচ্ছে, বাট মানুষ এটা নিয়ে কাজ করছে না। সে টেম্পোরারি মানে হচ্ছে কিছু সময়ের জন্য স্টপ স্পিকিং, সে অল্প সময়ের জন্য কথা বলা বন্ধ করে দিয়েছে। সে কথা বলা বন্ধ করে কি করতেছিল, সে চিন্তা করতেছিল। কি নিয়ে চিন্তা করতেছিল? জলবায়ু পরিবর্তন নিয়ে সে চিন্তা করতেছিল। বলছে গ্রেটা হ্যাজ অ্যাসপারজার সিনড্রোম। এইটা একটু খেয়াল করবেন, অ্যাসপারজার সিনড্রোম হচ্ছে একটা রোগ। এই সিনড্রোম থাকা মানেই যে সে হচ্ছে একেবারে অটিস্টিক বা হচ্ছে সে অসুস্থ এমন কিছু না ভাইয়া। অ্যাসপারজার সিনড্রোমটা কি ভাইয়া? অ্যাসপারজার সিনড্রোম হচ্ছে এমন একটা রোগ, যে এই রোগটাতে ভোগে সে করে কি জানেন, সে একটা জিনিস নিয়ে সারাদিন চিন্তা করে। লাইক সে এক জায়গায় বসে আছে, সে সারাদিন চিন্তা করে আমার রেজাল্ট কেন খারাপ হইলো, কেন হইলো, কি হইলো। ঠিক আছে, একটা জায়গায় বসে আছে, সে চিন্তা করতেছে মেসি কেন আজকে গোল দিতে পারলো না, ইস কেন পারলো না, কেন এটা হইলো না। এই যে একটা জিনিস নিয়ে সারাদিন চিন্তা করতে থাকা, একটা জিনিস নিয়ে নিমগ্ন হয়ে যে থাকা, এটাকে বলা হয় অ্যাসপারজার সিনড্রোম। তো গ্রেটার সেই রোগটা ছিল। এখন সে সারাদিন কি নিয়ে ভাবতো? আমরা ভাবি কি নিয়ে, আজারে বাজারে জিনিস নিয়ে। সে আজারে জিনিস নিয়ে ভাবতো না, সে ভাবতো হচ্ছে পরিবেশ দূষণ নিয়ে বা জলবায়ু পরিবর্তন নিয়ে। তার যেহেতু অ্যাসপারজার সিনড্রোম ছিল, সে একটা জিনিস নিয়ে সারাদিন চিন্তা করতে থাকতো, এবং সেই জিনিসটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। বলেছে এ কন্ডিশন দ্যাট এফেক্টস হাউ পিপল সোশ্যালাইজ। কথা বুঝতে পেরেছেন? বলেছে এই যে অ্যাসপারজার সিনড্রোমটা, এটা মানুষকে এফেক্ট করে সামাজিকতার ক্ষেত্রে। কারণ যে অ্যাসপারজার সিনড্রোমে ভোগে সে সামাজিক হইতে পারে না, সে সবার সাথে মিশতে পারে না। সে কি করে? সে একা একা বসে থাকে, সারাদিন একা একা বসে ভাবতে থাকবে। দেখবেন আপনারা যদি গ্রামে থাকেন, দেখবেন কিছু কিছু ছেলে পেলে আছে, তারা দেখবেন মাঠের কোণে বৈশা এই যে আনমনে চিন্তা করতেছে কি যে ভাবতেছে আল্লাহ জানে, সেই ভাবতে থাকে। এরকম আসে, দেখবেন আপনার আশেপাশে আছে, ক্লাসে বসে আছেন, দেখবেন আপনার পাশে একটা ছেলে সারাদিন কি নিয়ে যে ভাবতেছে সে নিজেও জানে না, বাট ভাবতেছে। তো এই টাইপের যারা, তারা আসলে সোশ্যালাইজ হইতে পারে না, মানে সমাজের সাথে নিজেকে মানায় নিতে পারে না, একা থাকতে পছন্দ করে, একা ভাবতে পছন্দ করে, একা সবকিছু করতে পছন্দ করে। বলছে বাট গ্রেটা ভিউস হার কন্ডিশন, বাট গ্রেটা তার এই যে অবস্থাটা, কন্ডিশন মানে তার যে সিচুয়েশন, তার যে অবস্থা, এটাকে সে পজিটিভ ভাবে নিছে, মানে ভালোভাবে নিছে। সে এটাকে রোগ হিসেবে নেয় নাই, সে তার যেটা রোগ এটাকে সে রোগ হিসেবে নেয় নাই, সে বলছে এটা পজিটিভ, এটা আমার জন্য ভালো। কলিং ইট অ্যাজ হার সুপার পাওয়ার, সে এটাকে তার নিজের সুপার পাওয়ার হিসেবে গণ্য করেছে, স্পেশাল শক্তি হিসেবে। কেন? কারণ যদি তার এই ক্ষমতাটা না থাকতো, এই সিনড্রোমটা না থাকতো, সে কি পরিবেশ নিয়ে এত ভাবতো? না, সেও আমাদের মতো চিল করে বেড়াইতো, ঘুরে বেড়াইতো। সে ভাবছে কেন? কারণ ওই যে তার সিনড্রোমটা আছে, সে এইটা একবার মাথায় যেহেতু তার ঢুকছে, এটা বের না হওয়া পর্যন্ত এটা নিয়ে সে কি করতে থাকবে? চিন্তা করতেই থাকবে। বলছে শি সেজ ইট হেল্পস আস সি দ্য ওয়ার্ল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সে বলেছে এই সিনড্রোমটার কারণে সে পুরো পৃথিবীটাকে সাদা কালো হিসেবে দেখতে পারে। সাদা মানে কি ভালো, কালো মানে কি খারাপ। কথা বুঝতে পেরেছেন? এটা আসলে ভালো খারাপ। সে বলছে যে এইটার কারণে সে পুরো পৃথিবীর অবস্থাটাকে ভালো খারাপ দিয়ে মেজার করতে পারে, পরিমাপ করতে পারে যে কোনটা ভালো কোনটা কি খারাপ। and that there are no gray area when it comes to climate change। খেয়াল করবেন কথাটা কি বলেছে। বলেছে যখন কথাটা আসে জলবায়ু পরিবর্তনের, এইখানে কোনো গ্রে এরিয়া নাই। ভাইয়া গ্রে এরিয়া মানে কি? গ্রে এরিয়া মানে হচ্ছে যেই এরিয়াটা ভালো খারাপের মাঝখানে, ভালো খারাপের মাঝখানে
তাকে বলা হয় গ্রে এরিয়া। এখন এই গ্রেটা বলতেছে যে যখন কথাটা জলবায়ু পরিবর্তনের, এখানে কোনো গ্রে এরিয়া নাই, এটা পুরোটাই খারাপ, এটা পুরোটাই খারাপ ঘটনা ঘটতেছে এবং আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না, এটা আরো খারাপ ঘটনা ঘটছে, মানে টোটালি এটা ব্ল্যাক, এটা মোটেও গ্রে না। মানে এটাকে আমি ভালো খারাপের মাঝখানে রাখতে পারবো না। এটা যে ঘটনাটা ঘটতেছে, এই যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা টোটালি খারাপ ব্যাপার ঘটতেছে, এটার মধ্যে কোনো ভালো নাই, এটার মধ্যে কোনো ভালো লক্ষণও নাই, কিচ্ছু নাই। কথা বুঝতে পেরেছেন? এই কথাটা সে বলেছে যে এইখানে কোনো গ্রে নাই, এখানে পুরোটাই খারাপ। ইন আগস্ট 2018 সালে সে কি করেছে? গ্রেটা ডিসাইডেড টু টেক অ্যাকশন। গ্রেটা সিদ্ধান্ত নিয়েছে। ডিসাইড মানে হচ্ছে ভাইয়া সিদ্ধান্ত নেওয়া, টু টেক অ্যাকশন, সে একটা পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখন সে যে পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এখন সে কি সিদ্ধান্ত নিয়েছে? ইনস্টেড অফ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাওয়ার পরিবর্তে she made a large sign, সে একটা বিশাল বড় সাইন নিয়েছে, that read Skoljak for climatet, এটা ওদের ভাষা, সুইডিশ ভাষা, যেটাকে আমরা ইংলিশে বলি স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট। স্ট্রাইক মানে হচ্ছে ভাইয়া ধর্মঘট বা হরতাল। সে বলেছে আমি স্কুল স্ট্রাইক বা স্কুলের জন্য স্ট্রাইক করেছি, ক্লাইমেটের জন্য, মানে সোজা কথা আমি স্কুলে যাব না। কেন যাব না? জলবায়ু পরিবর্তনের বিপক্ষে বা জলবায়ুর পরিবর্তনের বিপক্ষে মানুষ যে কিছু করছে না, এটা প্রতিবাদ। এইবার খেয়াল করেন, ওই বয়সে আমরা কি করি? আমরা কি প্রতিবাদ করি? বলছে এন্ড কালমি, কালমি মানে হচ্ছে একবারে শান্তভাবে, ঠান্ডাভাবে, কামলি স্যাট ডাউন, স্যাট ডাউন মানে বসে পড়া। বসে পড়েছে কোথায়? আউটসাইড দ্য সুইডিশ পার্লামেন্ট, মানে সুইডেনের যে জাতীয় সংসদ, সোজা কথা আমাদের জাতীয় সংসদ রয়েছে না, সংসদ ভবন, এইরকম সুইডেনের যে জাতীয় সংসদ ভবন, সে ওইটার সামনে একটা প্লেকার্ড নিয়ে এরকম বসে পড়ছে যে আমি স্কুলে যাব না। কেন যাব না? আমি জলবায়ু পরিবর্তনের বিপক্ষে প্রতিবাদ করছি। তাহলে এই যে একটা কাজ সে করছে, আমরা ওই বয়সে স্কুলে যাই না কেন? বৃষ্টির কারণে। বৃষ্টি হচ্ছে, স্কুলে যাব না। আমরা ওই বয়সে স্কুলে যাই না কেন? বিভিন্ন আজগুবি কারণে, ভাল লাগতেছে না, পেট ব্যথা, পেট ব্যথা না হলেও পেট ব্যথা বানাই। আর এই মেয়েটা ধর্মঘট বা স্ট্রাইক করেছে কেন? মানুষ কেন জলবায়ু পরিবর্তনের এগেইনস্টে কাজ করতেছে না, সেই জন্যই বলবো। আর এই তার লক্ষ্য কি? টু মেক পলিটিশিয়ানস টেক নোটিস, রাজনীতিবিদরা যেন নোটিস করে, পলিটিশিয়ানস মানে রাজনীতিবিদ, তারা যেন নোটিস করে এবং তারা যেন এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে পুরা বিশ্বের যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার বিপক্ষে তারা সেটাকে থামানোর জন্য যেন কোনো পদক্ষেপ নেয়। অ্যাক্ট মানে হচ্ছে কোনো কাজ করা, কোনো পদক্ষেপ না। তার মানে সে এই যে পার্লামেন্টের সামনে ধর্মঘট কেন করেছে? যেন রাজনীতিবিদরা এটা দেখে সচেতন হয়, তারা যেন এই যে জলবায়ুর যে বৈশ্বিক উষ্ণায়ন, যেটা আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এইটার বিপক্ষে তারা যেন কোনো একটা কাজ করে, তারা যেন কোনো একটা পদক্ষেপ নেয়। বলছে গ্রেটা স্ট্রাইক ওয়াজ পিকড আপ বাই দ্য সুইডিশ মিডিয়া, এবং এই যে তার এই ধর্মঘট, এইটা পুরো সুইডিশ মিডিয়া দখল করে ফেলছে, একেবারে ভাইরাল করে ফেলছে। কথা বুঝতে পেরেছেন? তারা একদম ভাইরাল করে ফেলেছে। এন্ড দ্য ওয়ার্ড স্টার্টেড টু স্প্রিড, এবং তার কথাগুলা স্প্রিড মানে ছড়িয়ে যাওয়া, বিস্তৃতি লাভ করা, এবং তার এই ব্যাপারটা সব জায়গায় ছড়িয়ে যেতে শুরু করেছে। এই যে গ্রেটা যা যা করেছে, সুন এনাফ টেন্স অফ থাউজেন্ড অফ স্টুডেন্টস, প্রায় হাজার হাজার ছাত্রছাত্রীরা ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব থেকে এসে তারা তার সাথে জয়েন করেছে। জয়েন মানে হচ্ছে তার সাথে একসাথে হওয়া, এবং তারা একটা স্ট্রাইক করা শুরু করেছে, ধর্মঘট, ফ্রাইডেজ ফর ফিউচার স্ট্রাইক। বলেছে ফ্রাইডেজ ফর ফিউচার মানে শুক্রবারে আমরা স্কুলে যাব না, শুক্রবারে আমরা ধর্মঘট পালন করব। কেন পালন করব? যতক্ষণ না পর্যন্ত আপনারা পরিবেশকে বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নেবেন, ততদিন পর্যন্ত আমরা প্রত্যেক শুক্রবার স্কুলে যাব না, আমরা আন্দোলন করব, আমরা একটা ধর্মঘট করব। স্কিপিং স্কুল অন ফ্রাইডে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, হাই হাই ভাই বলেন কি, শুক্রবারে তো এমনি স্কুল বন্ধ থাকে, তো শুক্রবারে যেহেতু এমনিতে স্কুল বন্ধ থাকে, সে আর বন্ধটা দিবে কি? না ভাইয়া, ইউরোপের মধ্যে শুক্রবার স্কুল বন্ধ থাকে না, রবিবার স্কুল বন্ধ থাকে, সানডেতে। তার মানে শুক্রবারে স্কুল খোলা থাকে। আমাদের দেশে শুক্রবারে স্কুল বন্ধ থাকে। কথা বলেছেন, ইউরোপে না আসে। বলেছে টু প্রোটেস্ট এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ, বলেছে তারা প্রত্যেক শুক্রবারে স্কুল বন্ধ করে ধর্মঘট করবে। কি জন্য? তারা এই জলবায়ু পরিবর্তনের বিপক্ষে প্রতিবাদ করার জন্য। প্রোটেস্ট মানে হচ্ছে ভাইয়া প্রতিবাদ করা। বলছে ইন মার্চ 2019 সালের মার্চ মাসে ক্লাইমেট ক্যাম্পেইনার্স, যারা জলবায়ু কর্মী অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মধ্যে যারা জলবায়ু নিয়ে কাজ করে, তারা ইন্সপায়ার্ড হয়েছে। ইন্সপায়ার্ড মানে হচ্ছে ভাই উদ্বুদ্ধ হওয়া, মোটিভেট হওয়া বাই গ্রেটা। তারা গ্রেটাকে দেখে মোটিভেট হয়েছে।
কেম টুগেদার, সবাই একসাথে হয়েছে টু কোঅর্ডিনেট দ্য ফার্স্ট গ্লোবাল স্ট্রাইক ফর ক্লাইমেট। এইবার তারা করছে কি, গ্রেটার দেখে বা গ্রেটার কাজ দেখে তারা মোটিভেট হয়ে পুরা বিশ্বের সব পরিবেশবাদী কর্মীরা সবাই একসাথে হয়ে একটা ধর্মঘট পালন শুরু করেছে। কেন? এই যে জলবায়ু পরিবর্তনের বিপক্ষে কাজ করার জন্য। বলেছে ওভার 1.6 মিলিয়ন পিপল, প্রায় 1.6 মিলিয়ন পিপল 125টা দেশ থেকে এটাতে অংশগ্রহণ করেছে। Since our strike began, Greta's life has become whirlwind. বলেছে এইটা যখন শুরু হয়েছে তার জীবন হয়ে গেছে whirlwind। এই whirlwind মানে কি? এটা মানে হচ্ছে তীব্র ব্যস্ততা, মানে সে পুরা মানে এমন এক জীবন কাটাচ্ছে, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, মানে তার কোনো ফুরসত নাই, তার কোনো ফ্রি টাইম নাই। কথা বুঝতে পেরেছেন? মানে মারাত্মক সে ব্যস্ত হয়ে পড়ছে। She is giving rousing speeches to politicians. Rousing মানে হচ্ছে উচ্ছ্বসিত, মানে যেটা হচ্ছে মানুষকে মোটিভেট করে। বলেছে উঁচু স্পিচেস টু পলিটিশিয়ান, সে রাজনীতিবিদদেরকে বিভিন্ন উচ্চ বক্তৃতা দেওয়া শুরু করেছে। টু দ্য ইউ পার্লামেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে সে বক্তৃতা দিয়েছে। এন্ড দ্য ইউকে পার্লামেন্ট, এবং ইউনাইটেড কিংডম যেটাকে আমরা যুক্তরাজ্য বলি, বর্তমান ব্রিটেন, তার পার্লামেন্টেও সে কি করেছে, বক্তৃতা দিয়েছে। টু প্রোটেস্টার্স অ্যান্ড মোর সে অ্যাপিয়ার মানে হচ্ছে দৃষ্টিগোচর হওয়া বা দেখতে পাওয়া। তাকে দেখা গিয়েছে একটা ডকুমেন্টারিতে। ডকুমেন্টারি কি ভাইয়া? ওই যে ছোট ছোট শর্ট ফিল্মের মতো আর কি। and had lots of books and articles written about her, এবং তার সম্বন্ধে অনেক অনেক বই লেখা হয়েছে এবং অনেক অনেক আর্টিকেল লেখা হয়েছে। আর্টিকেল মানে কলাম, মানে পত্রিকায় বিভিন্ন কলাম লেখা হয়েছে। চিন্তা করা যায় একটা বাচ্চা মেয়ে সে একটা জলবায়ু পরিবর্তনের বিপক্ষে কাজ করে এতটাই বিখ্যাত হয়ে গেছে, তাকে নিয়ে মানুষ বই লিখতেছে ধুমায়া, তাকে নিয়ে মানুষ পত্রিকাতে কলাম লিখতেছে ধুমায়া। বলছে শি ইজ ইভেন বিন নমিনেটেড, এবং তাকে নমিনেট করা হয়েছে নোবেল পিস প্রাইজের জন্য, নোবেল শান্তি পুরস্কারের জন্য। যদিও সে পুরস্কারটা পায় নাই, বাট এই বয়সের একটা মেয়ের জন্য নোবেল শান্তি পুরস্কারে নমিনেটেড হওয়াটা অনেক বড় কিছু। বলছে ইন আগস্ট 2019 গ্রেটা ট্রাভেলড অন এ ওয়াইন্ড অ্যান্ড সোলার পাওয়ার্ড বোট ফ্রম প্লেমাউথ। সে করেছে কি, এই যে আমরা যেন জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করি, যেমন তেল, গ্যাস, এইগুলা যত আমরা ব্যবহার করব তত পরিবেশ দূষণ হবে। আমরা জানি কিনা, আমরা ডিজেল যত পোড়াবো তত বেশি পরিবেশে সালফার ডাই অক্সাইড যাবে, পরিবেশকে দূষিত করবে। এই জন্য আমরা যেন এইসব জিনিস ব্যবহার না করে আমরা যেন সোলার প্যানেল ইউজ করি, মানে সূর্যের আলোকে ব্যবহার করি। এইটাকে সে মোটিভেট করার জন্য সে 2019 সালে একটা কাজ করছে। সে ইংল্যান্ডের প্লেমাউথ থেকে, খেয়াল করবো, ইংল্যান্ডের প্লেমাউথ থেকে নিউ ইয়র্কে, মানে হচ্ছে ইউএসএ নিউ ইয়র্কে পৌঁছাইছে একটা বোটে করে, একটা নৌকায় করে, যেই নৌকাটা হচ্ছে সোলার পাওয়ার্ড, মানে যে নৌকাটা চলে হচ্ছে আপনার সূর্যের আলো দিয়ে, সূর্যের আলো দিয়ে চলে। এমন একটা নৌকায় করে সে ইংল্যান্ড থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সে নিউ ইয়র্কে চলে গেছে আমেরিকার, এবং এই জার্নিটা ছিল 15 দিনের। আপনি চিন্তা করতে পারেন, একটা মেয়ে এত খুব বেশি বয়স না, অল্প বয়সের একটা মেয়ে, টিনেজ বয়সের একটা মেয়ে, 2019 সালে, যদি 2003 সালে তার জন্ম হয়, 2019 সালে তার বয়স কত, 16 বছর। 16 বছরের একটা মেয়ে সূর্যের আলো দিয়ে চালিত একটা বোটে করে সে ইংল্যান্ড থেকে আমেরিকাতে চলে গেছে মানুষকে মোটিভেট করার জন্য। শুধু শুধু না, মানুষকে দেখানোর জন্য যে চল দেখো, আমরা চাইলে সোলার পাওয়ার ইউজ করতে পারি, আমরা প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করতে পারি। আর প্যাশনেট স্পিচ, এই যে তার একটা উদ্বুদ্ধ স্পিচ, ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস, সেটা বিশাল বড় কথা বলেছে যে তোমরা আমার স্বপ্নকে চুরি করেছো, এন্ড মাই চাইল্ডহুড উইথ ইউর এমটি ওয়ার্ডস, এবং তোমাদের এই ভুয়া ভুয়া কথা দিয়ে আমার বাচ্চাকালকে তোমরা নষ্ট করেছো। তোমরা আমাকে একটা ভালো সময় দিতে পারো নাই, ভালো একটা পরিবেশ তোমরা আমাকে দিতে পারো নাই, তোমরা জলবায়ু দূষণ করেছো, সেই দূষিত পরিবেশ আমরা বড় হয়েছি। বলেছে উই আর ইন দ্য বিগিনিং অফ মাস এক্সটিনশন। ভাই, মাস এক্সটিনশন মানে হচ্ছে জনবিলুপ্তি। বলেছে আমরা এমন একটা পরিবেশ সিচুয়েশনে আসি, একটা অবস্থায় আসি, যে কোনো মুহূর্তে আমাদের গণবিলুপ্তি হয়ে যেতে পারে। মানে এমন কিছু হয়ে যাবে যে বিশ্বের সব মানুষ মরে যাবে, গণবিলুপ্তি মানে যা আছে সব মরে যাবে। যেমন বিশ্বে অনেক আগে আগে হয়েছিল না, উল্কাপিণ্ড আসছিল, সব ডাইনোসর মরে গেছে, এইরকম করে আমাদের বিলুপ্ত হয়ে যাওয়া লাগবে। বলছে এন্ড অল ইউ ক্যান টক অ্যাবাউট ইজ মানি। বলেছে এরকম একটা সিচুয়েশনে থাইকো, তোমাদের সবার মাথায় খালি একটা জিনিসই ঘুরে, সেটা হচ্ছে টাকা, টাকা এবং টাকা। এবং তোমরা করো কি, তোমরা ফেয়ারি টেলস মানে রূপকথা, তোমরা রূপকথার গল্প শোনাও কি সম্বন্ধে,
অর্থনৈতিক উন্নতি সম্বন্ধে। মানে তোমাদের পরিবেশ নিয়ে কোনো চিন্তাই নাই, তোমরা খালি মানুষকে উন্নতি উন্নতি, অর্থনৈতিক উন্নতি, টাকা পয়সা লাগবে, এই লাগবে সেই লাগবে, এইগুলো নিয়ে মানুষকে কথা শোনাও। কিন্তু তোমরা এই যে রূপকথা শোনাচ্ছ, একটাবার মানুষকে চিন্তা করো না যে পরিবেশ যদি না থাকে আমরা বাঁচবো কি করে। বলেছে হাউ ডেয়ার ইউ, তোমাদেরকে এই সাহস কে দিয়েছে, হ্যাজ ড্রাউন ম্যাচ অ্যাটেনশন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং এই যে তার এই কথাটা, এটা পুরো বিশ্বের মানুষের অ্যাটেনশন পেয়েছে, মনোযোগ পেয়েছে। থুনবার্গ ওয়াজ নোন ফর চেঞ্জিং হাউ সাম পিপল থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। বলেছে তাকে এই জিনিসটা অনেক বেশি পরিচিত করেছে যে কিভাবে মানুষ পরিবেশকে নিয়ে চিন্তা করে এবং মানুষ এই জলবায়ুর জন্য কি কাজ করবে বা জলবায়ু পরিবর্তনের জন্য কি পদক্ষেপ নেবে। হার ইম্প্যাক্ট ইজ কল্ড গ্রেটা এফেক্ট। এবং এই যে তার এই কাজগুলোর কারণে পুরো বিশ্বে যে জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে, একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, এইটাকে আমরা বলি দ্য গ্রেটা এফেক্ট। বলছে গ্রেটা হ্যাজ নেমড রোজা পার্কস দ্য সিভিল রাইট অ্যাক্টিভিস্ট অ্যাজ ওয়ান অফ আর গ্রেটেস্ট ইন্সপিরেশন। বলেছে এই যে গ্রেটা একটা বিখ্যাত সিভিল রাইট অ্যাক্টিভিস্ট যার নাম ছিল রোজা পার্কস, তাকে সে মোটিভেশন হিসেবে নিয়েছে যে না আমি তাকে দেখে বা শিখছি বা তাকে দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি এত বেশি কাজ করার বা এত বেশি প্রতিবাদ করার। বলেছে যে 1950 সালে এই রোজা পার্কস সিভিল রাইট মানে সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করেছিল, দ্যাট ইমপ্রুভ দ্য লাইভস অ্যান্ড ট্রিটমেন্ট অফ মিলিয়ন্স অফ আফ্রিকান আমেরিকানস। এবং এই রোজা পার্কস আমরা জানি যে আমেরিকাতে কালোরাও থাকে সাদারাও থাকে, কিন্তু কালোরা সাদাদের মতো অধিকার পায় না। তো এইটার এগেনস্টে এই রোজা পার্কস প্রতিবাদ করেছিল এবং তার প্রতিবাদের কারণে কালোরা সাদাদের মতো অধিকার পেয়েছিল এবং তাদের অধিকারের পরিমাণ বেড়ে গেছিল। তারা অনেক রাইটস পেয়েছে যেগুলা কালোরা আগে তাদেরকে দিত না, সোজা কথা, এবং তার প্রতিবাদের কারণে তারা দিয়েছে। আসো এইটা থেকে আমরা একটু এমসিকিউ সলভ করি। এই যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজের অ্যাকচুয়ালি এখান থেকে ইনফরমেশন গুলো থেকে আমরা একটু প্যাসেজগুলো আর এমসিকিউ সলভ করি। বলেছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড অ্যাক্টিভিস্ট রেফার টু। বলেছে এই যে অ্যাক্টিভিস্ট মানে কি, অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে ভাইয়া কর্মী। আবারও বলতেছি অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে কর্মী। এটা কি নির্দেশ করে ভাইয়া? এইটা নির্দেশ করে হচ্ছে এ পারসন হু স্টাডিজ এনভায়রনমেন্টাল সায়েন্স, মানে যে পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সে না, যে আর্টিকেল লিখে কলাম লিখে না, যে এ পারসন হু অ্যাক্টিভলি সাপোর্ট ও অপোজেস এ কজ, যে কোনো একটা জিনিসকে সাপোর্ট করে অথবা কোনো একটা জিনিসকে প্রতিবাদ করে। যেমন যে জলবায়ু পরিবর্তনকে নিয়ে কাজ না করাকে প্রতিবাদ করে, সেই আবার জলবায়ু পরিবর্তন নিয়ে কেউ কাজ করলে তাকে কি করবে? সাপোর্ট করবে। এইটাকে বলা হয় অ্যাক্টিভিস্ট। বলেছে হোয়াট ইজ দ্য মেন্ড বাই হুইরলওয়াইন্ড মানে যে কি বলেছি ভাইয়া? হুইরলওয়াইন্ড মানে হচ্ছে ওই যে সারাক্ষণ ব্যস্ত থাকা, কোনো না কোনো কিছুর সাথে যুক্ত থাকা, a situation full of activity or excitement, সারাক্ষণ উত্তেজনা নিয়ে কোন একটা কাজ করতে থাকা, এটাকে বলা হয় whirlwind। বলেছে গ্রেটা থুনবার্গ known for her work in ড্যাশ। বলেছে গ্রেটা থুনবার্গ তার কি নিয়ে কাজ করার জন্য বিখ্যাত হয়েছে? এনভায়রনমেন্ট নিয়ে বা পরিবেশ নিয়ে কাজ করার জন্য কি হয়েছে? বিখ্যাত হয়েছে। গ্রেটা ভিউস আর অ্যাসপারজার সিনড্রোম অ্যাজ এ ড্যাশ। গ্রেটা তার অ্যাসপারজার সিনড্রোমকে কি হিসাবে গ্রহণ করেছে? ওই যে আমরা পড়ে আসছি, সেটাকে দুর্বলতা হিসাবে নেয় নাই, সেটাকে বোঝা হিসাবে নেয় নাই, চ্যালেঞ্জ হিসাবেও নেয় নাই, সেটাকে নিয়েছে সুপার পাওয়ার হিসেবে। সে বলেছে এটা আমার সুপার পাওয়ার। এইটার কারণেই আমি খারাপ জিনিস নিয়ে ভাবতে পারি, সাদা কালোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারি, কোনটা খারাপ কোনটা ভালো। বলেছে হোয়াট ডাজ গ্রেটা সাইন এ স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট। বলেছে এই যে গ্রেটা স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট, এটা আসলে কি ইন্ডিকেট করেছে? এটা শি ওয়ান্টেড টু স্টুডেন্ট স্কুল লিভ পার্মানেন্টলি, সে চাইছে যে স্টুডেন্টরা পার্মানেন্টলি স্কুল ছেড়ে দেখ না। হার মেইন গোল ওয়াজ টু প্রমোট এডুকেশন, সে কি এডুকেশনকে প্রমোট করার চেষ্টা করেছে? না। she was using a peaceful protest to demand climate action, হ্যাঁ সে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে যেন মানুষ জলবায়ু পরিবর্তনের বিপক্ষে কি নেয়? পদক্ষেপ নেয়। কে কাজ করেছে? আমাদের গ্রেটা থুনবার্গ কাজ করেছে। দেখো ফার্স্ট কোশ্চেন, হাউ ডিড গ্রেটার চাইল্ডহুড এক্সপিরিয়েন্স ইনফ্লুয়েন্স আর ভিউজ অন ক্লাইমেট চেঞ্জ। বলেছে তার এই যে চাইল্ডহুড যে এক্সপিরিয়েন্সটা, এটা কিভাবে তাকে এই জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করেছে। খেয়াল করে আমি আনসারটা লিখে দিয়েছি।
Greta's childhood experience influenced her views on climate change by making her deeply aware of seriousness. সে এইটা নিয়ে কাজ করার জন্য উদ্বুদ্ধ কেন হয়েছে? কারণ সে এইটা নিয়ে ডিপলি গভীরভাবে সচেতন হয়েছে, সিরিয়াস হয়েছে এই যে এনভায়রনমেন্ট ক্রাইসিস নিয়ে। সে ছোটবেলা থেকেই যখন এইটার ক্রাইসিস নিয়ে সে চিন্তা করেছে তখনই সেটা নিয়ে কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। আফটার লার্নিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ অ্যাট স্কুল শি বিকেম ওরিড অ্যান্ড টুক অ্যাকশন অ্যাবাউট ইট। সে যখনই স্কুলে উঠে এইটা সম্বন্ধে আরো বেশি পড়াশোনা করেছে জলবায়ু পরিবর্তন নিয়ে, সে তত বেশি উদ্বিগ্ন হয়েছে এবং আলটিমেটলি এটার এগেনস্টে সে অ্যাকশন নিয়েছে, সে কাজ করেছে। তারা বলেছে হোয়াট মোটিভেটেড গ্রেটা টু স্টার্ট হার স্কুল স্ট্রাইক। বলেছে কোন জিনিসটা গ্রেটাকে মোটিভেট করেছে তার স্কুল স্ট্রাইককে শুরু করার জন্য। গ্রেটা ওয়াজ মোটিভেটেড টু স্ট্রার্ট হার স্কুল স্ট্রাইক বাই ল্যাক অফ এফেক্টিভ অ্যাকশন এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। সোজা কথা আমি একবারে সহজভাবে বলে দিই যেটা আমি বলতে চাইছি এখানে আনসারের মধ্যে। সে মোটিভেট হয়েছে একটা জিনিস দেখেই, সে দেখেছে মানুষ জলবায়ু পরিবর্তনের জন্য কোনো কাজ করতেছে না, জলবায়ুকে বাঁচানোর জন্য মানুষের মনে কোনো আগ্রহ নাই, এইটা দেখে সে মোটিভেট হয়েছে। এবং হোয়াট ওয়াজ হার মেইন গোল, তার মেইন গোল বা মেইন লক্ষ্যটা ছিল পাবলিক অ্যাটেনশন। সে চাইছে আমি এমন একটা কাজ করব যেন পুরো বিশ্বের মানুষ আমার দিকে মনোযোগ দেয়, তারা যেন জলবায়ু পরিবর্তন একটু সিরিয়াস হয়, তারা যেন জলবায়ু পরিবর্তন একটু সিরিয়াস হয়ে কাজ করে। বলছে ইন হোয়াট ওয়েস ডিড গ্রেটাস অ্যাক্টিভিজম ইন্সপায়ার স্টুডেন্টস ওয়ার্ল্ডওয়াইড। বলেছে তার এই যে অ্যাক্টিভিজম এটা কিভাবে পুরো বিশ্বের মানুষকে হচ্ছে মোটিভেট করেছে, পুরো বিশ্বের স্টুডেন্টদেরকে মোটিভেট করেছে। বলছে গ্রেটাস অ্যাক্টিভিজম ইন্সপায়ার স্টুডেন্ট ওয়ার্ল্ডওয়াইড বাই এনকারেজিং দ্যাম টু জয়েন স্কুল ক্লাইমেট স্ট্রাইক। বলেছে পুরো স্কুলের বাচ্চাদেরকে মোটিভেট করেছে যে যদি গ্রেটা পারে আমরা কেন পারবো না, আমরা কেন স্কুল বন্ধ দিয়ে স্ট্রাইক করতে পারবো না, এই জিনিসটা তাদেরকে মোটিভেট করেছে। তারা শুরুতে কোনো কিছু করতে সবাই ভয় পায়, একজন করলে সবাই কি পায়, সাহস পায়। সেই সাহসটা তাদেরকে দিয়েছে কে, এই গ্রেটা দিয়েছে। বলেছে ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ গ্লোবাল স্ট্রাইক ফর ক্লাইমেট চেঞ্জ দ্যাট টুক প্লেস ইন মার্চ 19। বলেছে এই যে গ্লোবাল স্ট্রাইকটা হয়েছিল পুরা বিশ্বের মধ্যে 2019 সালে, এইটার সিগনিফিকেন্টটা কি বা এটার গুরুত্বটা কি? এটার গুরুত্বটা হচ্ছে এইটার কারণে পুরো বিশ্বের মানুষ এই জিনিসটাতে পার্টিসিপেট করেছে এবং পুরো বিশ্বের মানুষ জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন হয়েছে, অ্যাওয়ার হয়েছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় সিগনিফিকেন্ট। তারা বুঝতে পেরেছে যে না আমাদের জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা উচিত। লাস্ট বলেছে রাইট অ্যাবাউট অ্যানাদার বোল্ড মুভমেন্ট টু গ্রেটা। বলেছে আরেকটা গ্রেটার বোল্ড মুভমেন্ট বা বিশাল একটা মুভমেন্ট নিয়ে বলো। সেই মুভমেন্টটা কি, যেটা আমি ফার্স্টেই বলেছি যে গ্রেটা পার্টিসিপেটেড ইন গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা। ওই যে গাজার মানুষদের জন্য সে হচ্ছে গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা বা জাহাজে করে খাবার নিয়ে গিয়েছিল এবং এই কারণে সে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল এবং এই যে গাজায় যে ইসরায়েলিরা মানুষ মারতেছে এইটার এগেইনস্টে সে প্রতিবাদও করেছিল। এইটা হচ্ছে তার আরেকটা মুভমেন্ট। তার মানে সে শুধু পরিবেশ নিয়ে কাজ করে নাই, সে গাজার মানুষের জন্য কাজ করেছে। তারপরে খেয়াল করো রিড অ্যাবভ দ্য টেক্সট এগেন অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য রিয়াকশন অফ গ্রেটা থুনবার্গ অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। এই যে ক্লাইমেট চেঞ্জের জন্য গ্রেটা থুনবার্গের যে রিয়াকশন ওইটা নিয়ে আমাদের একটা ফ্লোচার্ট লিখতে বলছে। ফার্স্ট লাইন লিখে দিয়েছে দেখো, লার্নিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। ফ্লোচার্টের ক্ষেত্রে খেয়াল করবা ফার্স্টেরটা যদি ভাইয়া ভার্ব প্লাস আইএনজি থাকে বাকি সবগুলা তোমার ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে। ফার্স্টেরটাতে যেহেতু স্মল লেটার আছে মানে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, বাকি সবগুলাতে তুমি ছোট হাতের অক্ষর দিয়ে লিখবা। ফার্স্টেরটাতে যেহেতু ভাইয়া সংখ্যা আছে বাকি সবগুলাতে তুমি সংখ্যা দিবা। তার মানে ফার্স্টেরটা যেমন আছে বাকি সবগুলা সেইভাবেই করতে হবে। যেমন একটা দিয়ে দিছে লার্নিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, সে ক্লাইমেট চেঞ্জ সম্বন্ধে জানছে। দ্বিতীয়ত সে কি করেছে, সে স্কুল স্ট্রাইক শুরু করেছে, মানে স্কুলের না গিয়ে ধর্মঘট শুরু করেছে। তারপরে মিলিয়ন মিলিয়ন মানুষকে সে ইন্সপায়ার করেছে, উদ্বুদ্ধ করেছে যেন তারা হচ্ছে এই জলবায়ু নিয়ে কাজ করে। সে পুরা যারা ওয়ার্ল্ড লিডার্স আছে, রাজনীতিবিদ আছে, বানানটা বলেছে লিডার্সদেরকে সে রিকোয়েস্ট করেছে যে না আপনারা জলবায়ু পরিবর্তনের বিপক্ষে কোনো না কোনো কাজ করেন, কোনো পদক্ষেপ নেন। তারপরে সে কি করেছে, সে পুরো একটা গ্লোবাল এনভায়রনমেন্ট মুভমেন্ট ক্রিয়েট করেছে। মানে তার স্ট্রাইকের কারণে আস্তে আস্তে পুরো বিশ্বে ছড়াই গেছে, পুরো বিশ্বে একটা গ্লোবালি বৈশ্বিকভাবে জলবায়ু পরিবর্তনের এগেইনস্টে একটা প্রতিবাদ হয়েছে। তার বলেছে রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস, এবং সবচেয়ে বেশি সেটা যে করেছে সে পুরো বিশ্বের মানুষের মধ্যে জলবায়ু নিয়ে একটা সচেতনতা তৈরি করেছে।
তার মানে দেখো এখানে একটা ইনফরমেশন আমাদের দেওয়া থাকবে, সেইটাকে ফলো করে তোমরা হচ্ছে আরো 5টা ইনফরমেশন লিখবা। ফ্লোচার্ট কিভাবে শিখতে হয়, লিখতে হয়, এটার উপর আমি আলাদা একটা ক্লাস নিব, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা যে কিভাবে ফ্লোচার্ট লিখতে হয় এবং পারফেক্ট ভাবে কিভাবে ফ্লোচার্ট লিখতে হয় এবং কিভাবে ফ্লোচার্ট লিখলে আমরা একটা সর্বোচ্চ মার্কস পাবো। আসো আমাদের সিন প্যাসেজ থেকে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে একটা সামারি আসে। কথা বুঝতে পেরেছ? আমরা সামারি কিভাবে লিখতে হয় এইটার উপরে আমি তোমাদের হচ্ছে ক্লাস নিব, যে কিভাবে সামারি লিখতে হয় বা কিভাবে সামারি লিখলে আমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো। যেহেতু তোমরা এখনো সেটা পারো না, এই জন্য আমি হচ্ছে এই স্লাইডের মধ্যেই হচ্ছে ইয়াটা দিয়ে দিছি, মানে হচ্ছে সামারিটা দিয়ে দিছি এবং এই স্লাইডটা আমি দিয়ে দিব। তোমরা যারা আছো, তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, এই পিডিএফটা দিয়ে দিব, তোমরা এইটা থেকে পড়ে নিবা। তোমাদের আর কষ্ট করে নিজের লিখা লাগবে না বা নিজেরই করা লাগবে না। আর সামারিটা কিভাবে লিখতে হয় সেইটা আমি আবার আলাদা একটা ক্লাসে করে তোমাদেরকে দেখাবো। কথা বুঝতে পেরেছো? তোমাদের কাজ হচ্ছে আপাতত এইটা হচ্ছে একটু পড়ে মাথায় নিয়ে রাখা, যে আচ্ছা এই প্যাসেজটার সামারি বা মূল ভাব হচ্ছে এই জিনিসটা, বা এই মূল কথাই হচ্ছে এই জিনিসটা। এইটা ছিল আমাদের আজকের দ্য গ্রেটা এফেক্ট নিয়ে আলোচনা। আমি আশা রাখি যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখেছো, তোমাদের এই প্যাসেজ নিয়ে ইন ফিউচার ভবিষ্যতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই প্যাসেজ রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে তোমার মাথায় থাকার কথা যে ভাইয়া এই জিনিসটা বলেছিল, এইটা অ্যাকচুয়ালি এইভাবে হবে, এইভাবে আমাদেরকে আনসার করতে হবে। তো ইনশাল্লাহ ভাইয়া তোমাদের সামনে আরো ক্লাস